সোনা, তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তোর উপর অধিকার শুধুমাত্র আমার, আর কারণ না। কেউ তোকে স্পর্শ করবে, দেখবে, এটা আমি সহ্য করতে পারি না। তাই তোর আগের মাথায় এমনটা করে ফেলেছি। আই এম সরি সোনা। কথাগুলো কর্ণে পৌঁছতেই মেহেরিমার বক্ষস্থল প্রশান্তিতে ছেয়ে যায়। নিজের হাতের ব্যথা ভুলে ওর মাথার মধ্যে হৃদিতের বলা শুধু একটা কথাই ঘুরপাক খেতে থাকে। তোর উপর অধিকার শুধুমাত্র আমার, আর কারো না। কিছুক্ষণ আগে হৃদিতের হিংস্র রূপটা যেন অতি সহজেই ভুলে যায়, হয়তোবা কথায় বশীভূত হয়ে। তা হয়তো কি? মেহেরিমা খুশি খুশি মনে মুচকি হেসে জিজ্ঞাসা করে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হসপিটালে। ডক্টর দেখিয়ে তোর হাত ব্যান্ডেজ করতে হবে। খুব ব্যথা করছে জান, জ্বলছে খুব। হৃদিত কথাটা বলে মেহেরিমার ডান হাতটা ধরে আস্তে ধীরে ফু দিতে থাকে। মেহেরিমা প্রশান্তির হাসি দিয়ে বলে, এতক্ষণ জ্বলছিল, এখন শান্তি অনুভব হচ্ছে। সময় বিকালবেলা। সূর্যমামা আজকের মতো বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। পুকুরের পানি মৃদু সূর্যের আলোয় ঝলমল ঝলমল করছে। ঠান্ডা ছিরছিরি বাতাস বইছে। চৌধুরী বাড়ির ফুল বাগান থেকে ভেসে আসছে নাম না জানা ফুলের মিষ্টি সুবাস। হৃদিত বাড়ির পেছনে একা একা বসে গিটারের সুর তুলে গান গাইছে। তাইফ আর তাবান খেলার মাঠে গেছে ফুটবল খেলতে। না হলে এতক্ষণে হৃদিতকে বিরক্ত করে ছাড়ত। হৃদিতের গান গাওয়ার মাঝেই হঠাৎ ওর ফোনটা নিঃশব্দে বেজে ওঠে। হৃদিতের কোনো কাজের মাঝে ডিস্টার্ব একদম পছন্দ না। ওর মেজাজ বিগড়ায়, তবু অনিচ্ছা নিয়েই প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে হাতে নেয়। ফোনের স্ক্রিনে নিজের বাবার আনসেভ নাম্বারটা দেখতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কল রিসিভ করে। বলুন এমপি আরিফ হাসান চৌধুরী, কি দরকারে আমাকে স্মরণ করেছেন? আমি কি শুধু প্রয়োজনেই তোমাকে কল দেই বাবা? জি এমপি স্যার। হৃদিতের কাঠখোট্টা জবাবে আরিফ হাসান চৌধুরী মলিন হেসে বলেন, বাসায় আসবে কবে? তোমাকে ছাড়া ভালো লাগছে না কিছু। তোমার মা কান্না করছে শুধু, তুমি কারোর কলও রিসিভ করছো না। কেন? আপনার বউ, ছেলে, বৌমা আছে তো। আমাকে কেন প্রয়োজন স্যার? আর তাছাড়া ঢাকাতে থাকলে আপনার রাজপ্রাসাদে আমি কয়দিন থাকি স্যার? আমাকে কাইন্ডলি একটু বলবেন প্লিজ। আপনার বউকে বলবেন এই সব কুমিরের কান্না যেন আমার জন্য না করে। এভাবে কেন বলছো? আমরা তোমার বাবা মা। আমি মানি না। তুমি মানো বা না মানো, সত্য এটাই, আর সত্য সবসময় সত্যই থাকে। ঠিক বলেছেন স্যার, সত্য সব সময় সত্যই থাকে। সত্য কখনো মুছে ফেলা সম্ভব না। কথাটা বলেই হৃদিত কল কেটে দেয়। হৃদিত কল কাটতেই আরিফ হাসান চৌধুরীর চোখে জলেরা হানা দেয়। এ বিষাক্ত অতীত কবে পিছু ছাড়বে? এ অতীত যে আর টেনে বেড়ানো সম্ভব না। এর থেকে বরং মৃত্যুই শ্রেয়। নিজের জানেন টুকরো ছেলেকে আরিফ হাসান হারিয়ে ফেলেছে। সে ছোট্ট হৃদিত আর এই হৃদিতের মাঝে যে আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ কাঁধে কারোর স্পর্শ পেতেই পেছনে ফিরে তাকায় আরিফ হাসান চৌধুরী। শ্রেয়া চৌধুরীকে দেখে চোখের জল লুকানোর বৃথা চেষ্টা করে। শ্রেয়া চৌধুরী ম্লান হেসে বলেন, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। এটা কি আদৌ ঠিক হওয়ার মতো? মিথ্যা সান্ত্বনার কত দিবে শ্রীউ? তোমার সাথে সাথে একই পাপ আমিও বয়ে বেড়াচ্ছি আরিফ। আল্লাহর ওপর ভরসা রাখো, আমাদের ছেলে আমাদের একদিন ঠিক বুঝতে পারবে। আমার পাপের কোনো ক্ষমা নেই শ্রীউ, আর না কখনো তোমাকে ক্ষমা করবো আমি। কথাটা বলে ঘর থেকে হন্তদন্ত পায়ে বেরিয়ে যান আরিফ চৌধুরী। গাড়ি নিয়ে প্রস্থান করেন বাড়ি থেকে। শ্রেয়া চৌধুরী ছলছল চোখে ওনার যাওয়ার দিকে তাকিয়ে থাকেন। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। দিদি তখন মেহরিমাকে ডক্টর দেখিয়ে মার্কেটে যেয়ে বোরকার সাথে প্রয়োজনীয় সবকিছু কিনে দিয়ে বাসায় রেখে গেছে। মেহরিমা বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়েছিল। অবনীশিক 3টার দিকে স্কুল থেকে বাসায় ফিরে মেহেরিমার হাতে ব্যান্ডেজ দেখতে পেয়ে পুলিশের মতো জেরা শুরু করেছিলেন। মেহেরিমা সব পারলেও অবনীশেকের ইগল দৃষ্টির সামনে মিথ্যা বলতে পারে না। তবু আজ আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখায়
বেশ সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলেছিল। সবটা শুনে অবনী শেখ বিশ্বাস করেছিলেন, কি কে জানে। তবে মেহেরিমাকে আর প্রশ্ন করেননি। মেহেরিমা এখনো বোরকার ব্যাপারটা জানায়নি মাকে। একদিন এত কিছু ঘটলেও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মা অতি সহজেই সব বুঝে ফেলবেন। এমনিতেই অবনী শেখ চৌধুরীদের কেন যেন সহ্য করতে পারে না। মেহেরিমাকে চৌধুরী ভিলাতেও সহজে যেতে দেয় না। মেহেরিমা বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামায় না, কারণ ওর মা ওদের দুই বোনকে খুব প্রয়োজন ছাড়া কোথাও যেতেই দেয় না। তবে চৌধুরী বাড়ির প্রতি একটু বেশি করে এই চা। মেহেরিমা ভেবে রেখেছে হাতের বাহানা দিয়ে এখন কয়দিন কলেজে যাবে না, তারপর ডক্টর দেখানোর নাম করে বাইরে যেয়ে বাসে এসে বলবে বোরকা কিনে এনেছে। এখন ভালোই ভালোই প্ল্যানিং মতো সবকিছু হলেই হলো। নীলাক্ষী, মা আমার, ঘুমিয়ে পড়েছিস? মায়ের কণ্ঠ শুনে মেহেরিমা ওর সামনে রাখা বইতে মনোযোগ দেয়। অবনী শেখ আর মাধবী মেহেরিমার ঘরে এসে খাটে বসে। মেহেরিমা ওদের দিকে চেয়ার ঘুরিয়ে হাসি খুশি মুখে সামনাসামনি বসে। এত রাত হয়ে গেল, এখনো পড়ার টেবিলে বসে আছিস কেন? মাথা যন্ত্রণা করবে তো, সময় মতো সব কাজ করবি। অবনী শেখের কথায় মেহেরিমা হ্যাসূচক মাথা নাড়ায়। মাধবী বলে, মা, তুমি এত টাইমলি সব কাজ কিভাবে করো গো? আমরা চাইলেই সব করতে পারি, শুধু ইচ্ছা শক্তির প্রয়োজন। এই যে দেখ, যারা ডক্টর, তাদেরকে তো দিনের প্রায় অর্ধেক সময় হসপিটালে কাটাতে হয়। তারাও তো নিজেদের সংসার, বাচ্চা সব সামলিয়ে থাকে। তাই চাইলে সব সম্ভব। পাঞ্চুয়ালিটি আমাদের লাইফের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যে যত বেশি পাঞ্চুয়াল, সে তত বেশি সাকসেসফুল। তুমি কত বোঝো মা। মেহেরিমার বোকা কথায় অবনী শেখ মুস্কি হেসে বলেন, সময় হোক, তোরাও বুঝবি। মনে রাখবি, সময় আর পরিস্থিতি মানুষকে সবচেয়ে বেশি ম্যাচিওর করে তোলে। যে যত বাস্তবতার কবলে পড়বে জীবনে, সে তত বেশি শিখবে, তত বেশি শক্ত হবে। তবে দোয়া করি, আমার মতো এত বাস্তবতার সম্মুখীন তোদের যেন হতে না হয়। দুই বোন বুঝদারের মতো মাথা নাড়ে। মেহেরিমা অবনী শেখকে ওনার বলা শেষ কথাটা নিয়ে যখনই প্রশ্ন করতে যাবে, তখনই ওদের বাসার কলিং বেল বেজে ওঠে। মেহেরিমাদের একতলা বিশিষ্ট ঘরটা বেশ পরিপাটি, মানসম্মত। অবনী শেখ দরজা খুলতে এগিয়ে যায়। পেছন পেছন মেহেরিমা আর মেধাবীও আসে। অবনী শেখ দরজা খুলতেই জলিল শেখকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মেহেরিমা আর মাধবী ওনার বুকের উপর হামলে পড়ে। জলিল শেখ দেহে যেন প্রাণ ফিরে পায়। কলিজার টুকরো মেয়ে দুটোকে ছাড়া জলিল শেখ এই কয়দিন একটু শান্তিতে ছিলেন না। উনি মুস্কি হেসে দুই মেয়েকে দুই হাতে আগলে নেন। মীনাক্ষী, নীলাক্ষী, তোদের বাবা অনেক পথ জার্নি করে এসেছে, ওনাকে ফ্রেশ হতে দে। অবনী শেখের কথা শুনে মাধবী আর মেহেরিমা জলিল শেখকে ছেড়ে দেয়। জলিল শেখ মেঝে থেকে ব্যাগটা তুলে ঘরে ঢুকতে ঢুকতে বলে, আমার আম্মারা কেমন আছে? মাধবী আর মেহেরিমা মুস্কি হেসে একসাথে বলে, আলহামদুলিল্লাহ বাবা। আলহামদুলিল্লাহ বাবা। মেহুমা, তোমার হাতের ব্যথা কমেছে? মেহেরিমা হাসিচোখ মাথা নাড়িয়ে বলে, বাবা, তোমার আসতে এত লেট হলো কেন? আমরা সবাই সেই সন্ধ্যা থেকে তোমার জন্য অপেক্ষা করছি। গ্রামের মানুষ তো চেয়ারম্যান করে বাড়ির মাটি রাখছিল না।